তো বন্ধুরা দেখো, এই হচ্ছে বাড়ির মানে সামনের দিকে একটু ফাঁকা জায়গা, আর এই হচ্ছে বাড়ির গেট। আর এই পাশে এই যে ফাঁকা জায়গা রয়েছে। এই হচ্ছে আমার ঘর এদিকে, আর এই হচ্ছে শাশুড়ির ঘর। আর এই বাড়িটা দেখে রাখো পরে। এই যে বাড়িটা দেখছো, এটা ঠিক আমাদের পেছন দিকে। আগে এটা ফাঁকা জমি ছিল, এখন 3তলা বাড়ি হয়েছে। এই বাড়িটা সম্বন্ধে না জানলে পুরোটা জানতে পারবে না। তো দেখো, এই হচ্ছে ঠাকুর ঘর। এই যে কাদা কাদা দেখছো, সব জল ওঠে এখানটা। এই যে দেখো জল উঠে কি অবস্থা হয়ে রয়েছে দেখো। আর এই পাশের এটা দেখো, এই যে জল উঠেছে দেখো, জল উঠে নোংরা হয়ে রয়েছে। আর এই যে সামনেটা, এটা হচ্ছে রান্নাঘর ছিল, এটা ঠাকুর ঘর ছিল। আর এখানে হচ্ছে এই মাঝেরটা হচ্ছে শাশুড়ির ঘর, আর এই ভেতর দিকে হচ্ছে দেখো ভাসুরের ঘর রয়েছে। তো এখানে পুরো জল ওঠে, মানে আমার ঘরের থেকে নিচু এটা। এই জায়গাগুলোতে যে শুধু জল ওঠে তা নয়, জলের মধ্যে সাপ, বিছে, কেঁচো, মানে মাছ সমস্ত কিছু ঘোরে। ওই জন্য সেই ভয়ে কখন কি একটা অঘটন ঘটে যাবে, তাই ঘরেই চলে গেছি রান্না নিয়ে। আর এই যে ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ তো, এই যে কাদা কাদা সব, এই যে জল উঠেছিল ওই জন্য। আর এখন কেন ঢুকি না এখানে, সেটা পরে ভিডিওতে বলছি। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। এখন বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর রান্নার দিকে যাবো। রান্না মানে কালকে তো চিকেন কষা আর ভাত করেছিলাম, দুটোই রয়েছে, ভাতও রয়েছে আর চিকেন কষাও রয়েছে। তো আজকে ওই জন্য বেশি কিছু আর করব না, কারণ আজকে ঘরটা ডিপ ক্লিনিং করব। তো দেখো, এই যে চিকেন রয়েছে, এই চিকেন আর ভাতটাকে ভেজে দেবো, ভাত ভাজা করব। ভাত ভাজা মেয়ে আর বরমশাই দুজনেই খুব ভালো খায়। তো এই ভাত ভাজা আর চিকেন কষা এই হবে আজকে মেনু। আর ডিপ ক্লিনিং করব, কাচবো, অনেক কাজ আছে। তো চলো এখন আপাতত ভাতটা ভাজা করে নিই, আর দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। ঘড়িতে বাজে দেখো এখন 8টা 10। 8টা 10 মানে হচ্ছে ওই 8টা বাজতে 10 মিনিট কি 5 মিনিট বাকি। চলো ভাত ভাজাটা আর চিকেন কষাটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আর বরমশাই এখন মেয়েকে আনতেও চলে গেছে, মেয়ে 8:30টায় ছুটি হবে, আনতে চলে গেছে, একেবারে চুল টুল কেটে আসবে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে চিকেন কষা আর এই হচ্ছে ভাত, যা আছে আমাদের হয়ে যাবে। তোমাদের যে এই ভিডিওটা দেখাবো বলে ভিডিও করতে গেছি, তখনও কিন্তু আমার গায়ে আঁচড় পড়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে ভাত ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে না একটু উচ্ছে সিদ্ধ বসিয়েছি। বরমশার একটু অ্যালার্জি আছে, ওই জন্য মাঝে মাঝে একটুখানি সপ্তাহে 2 দিন কি 3 দিন উচ্ছে সিদ্ধ খাওয়াই খালি পেটে। অনেক উপকার দেয়, অনেক উপকার দেয় খালি পেটে। বড় বড় রোগও অনেক কমিয়ে দেয় উচ্ছে সিদ্ধ। এই জলটা শুদ্ধ কিন্তু খেতে হবে। তো সেটাই, আমার বরমশাইয়ের অ্যালার্জি আছে আর কি, ডাস্ট অ্যালার্জি। ওই জন্য বরমশাইকে সপ্তাহে 3 দিন করে উচ্ছে সিদ্ধ খাওয়াই খালি পেটে। ওষুধে যা না কাজ দিয়েছে এই উচ্ছে সিদ্ধ, তাই সেই কাজ দিয়েছে। মানে উচ্ছে সিদ্ধ খেয়ে কম আছে, এখন অনেকটাই ভালো আছে। তো এটাই খাওয়াই। তোমরাও যাদের অ্যালার্জি আছে কিংবা অনেক বড় বড় রোগ আছে, প্রেশার সুগার, তাদেরও কিন্তু উচ্ছে সিদ্ধ খেলে সেগুলো কন্ট্রোলে থাকে, খেয়ে দেখতে পারো। আর এদিকে ভাত ভাজা হচ্ছে, চিকেন কষা তো গরম হয়ে গেছে। চলো, আর ভাত ভাজার মধ্যে একটু লেবু পাতা দিয়ে দিয়েছি, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো এই যে মেয়ে কোচিং থেকে চলে এলো, বরমশাই নিয়ে এলো, চুলদারি কেটেছে। চুলটা আরো ছোট করতে পারতেন। আর দেখো আসার সময় রুটি আর দুধ নিয়ে এলো। তো দেখো, 4 ব্রেড টোস্ট করে নিয়েছি, মেয়েকে দিয়ে দিচ্ছি, এটা আমি খাবো।
বরমশাই এখন খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিয়েছে। আর ভোরবেলা মেয়েকে কোচিনে দিয়ে এসেই না সবার আগে এক বালতি কাচার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বরমশাই চলে যাওয়ার পরে জল টল তুলে মুনমুনিকে স্নান করিয়ে খেতে দিয়ে সবার আগে দেখো কাচতে বসে গেছি। কারণ প্রচুর কাচার ছিল, তো প্রচুর কাচার, আর গরমের মধ্যে না কি বলো তো ভোল্টেজটা থাকে না, জল উঠবে না, পরে কাচা যাবে না, কোনো কাজ হবে না। ওই জন্য জলের কাজগুলো আগে করে নিচ্ছি, পরে গিয়ে ডিপ ক্লিনিং করব। তো চলো ঘটনাটা বলি। বাড়ির ওই পেছনের জায়গাটা প্রথম দিকে ফাঁকা ছিল, যখন নতুন বিয়ে হয়ে তখন না জামা কাপড় ওখানে মেলতে যেতাম। আর ওখানে না তখন আমার অনেকটা বড় চুল ছিল, পেছন দিকে রোদের দিকে আর কি পেছন দিয়ে বসে চুল টুলো শুকিয়ে একদম জামা কাপড় শুকিয়ে ঠুকিয়ে ওইখানটা বড় ফাঁকা জায়গা ছিল, ওই জন্য ঘোরা টোরা করতাম আমি। তখন তো আর কোনো কাজ ছিল না, এমনি কিছু সংসারের কাজ ছেড়ে ওখানটা একটু দুপুরবেলা গিয়ে মানে চুলটা একটু ছেড়ে 5-10 মিনিট মতো বসে একদম জামা কাপড়গুলো আর কি তুলে নিয়ে চলে আসতাম। খুব যে বেশি রোদ্দুরে বসতাম সেটা না, তোমাদের তো বলেছি রোদ্দুরে বসলে আমার মাথা যন্ত্রণা করে। কিন্তু ওই 5-10 মিনিটে খাওয়া দাওয়ার পরে চুলটা ভালো করে শুকিয়ে, কারণ চুলটা বড় ছিল তো গুটিয়ে রেখে কাজ করতাম, ভেজা থাকতো। তো ওই 5-10 মিনিট 15 মিনিট মতো বসে ওখানটা চুলটা শুকিয়ে আর কি জামা কাপড়গুলো নিয়ে একেবারে ঘরে চলে আসতাম। তো ওখানটাই ওরকম বসতে বসতে একদিন দেখা গেল, যখন আর কি আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম, তখন তোমাদের তো বলেছি পুরনো বন্ধু যারা তারা শুনেছো যে গায়ে এরকম বড় বড় আঁচড় পড়ে যেত। তারপর মা আমার একজন যখন ওই মা কালীর মানে ভর পড়েছিল তার কাছে নিয়ে গেছিলো, তো উনি বলেছিল এরকম পেছন দিকে গিয়ে ওখানে চুল ছেড়ে ওই তোর মেয়ে এরকম ঘোরে ঠোরো দেখে ওখানে আর কি ওরকম আর কি তার গায়ে লেগেছিল কোনোভাবে আর কি চুলটা, তো ওই জন্য আঁচড় ঠাচড় পড়তো আর কি। তো এরকম একটা ব্যাপার ছিল, তো এরকম বলার পর থেকে উনি ওখানে যেতে বারণ করেছিল, তো ওই জন্য আর ওখানে যেতাম না। তো দেখো এখন কাঁচা ঠাচা সমস্ত কাজ হয়ে গেছে, আমার বাসন টাসন মাজা সমস্ত হয়ে গেছে। আর ঘরে যা যা বড় ঝুল আছে সেগুলোকে আগে ঝাড়ুটা দিয়ে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর দেয়ালগুলো ভালো করে ঘষে নেবো। এই রকম একটা ঝাড়ু দিয়ে না দেয়াল ঘষতে খুব সুবিধা হয়, দেয়ালের ঝুলগুলো ভালো করে পরিষ্কার হয়। আর প্রত্যেক সপ্তাহে এরকম একদিন করে আমি ডিপ ক্লিনিং কিন্তু করি, আর সেটা 1 ঘন্টার মধ্যে করি। তো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর দেখো যা যা বড় ঝুল আছে, এই দিকটা রান্না করি তো এই দিকটাই বেশি পড়ে, আর বাকি ঘরে যেখানে যেখানে ঝুল আছে সেগুলো তোলা হয়ে গেছে, সেগুলোই এখন ঝেড়ে নিচ্ছি দেখো। তো যাই হোক, তারপর থেকে ওখানে যাওয়া বন্ধ হয়ে গেছিলো, তো ওখান থেকে আর কি বলেছিল ওখানে যে মানে যাতে আর না যাই, তো তারপর আর যাইনি, আর কিছু হয়নি, যেরকম চলছিল। আর এদিকে শ্বশুর শাশুড়ি এখানেই থাকতো প্রথমে, মানে এত বছর ধরে এখানেই ছিল আর কি। তারপরে এই 2 বছর হলো, বিগত 2 বছর ধরে 2 বছর হলো শ্বশুরমশাই মারা যাওয়ার পরে, তারপরেও শাশুড়ি না 3 বছর হয়েছে শ্বশুরমশাই মারা গেছেন, তারপরেও শাশুড়ি 1 বছর এখানে ছিলেন। তারপরে আর আমার ভাসুর হচ্ছে দিল্লিতে থাকে, তো ভাসুরের একটা মেয়ে হয়েছে, তো ওই জন্য আর কি শাশুড়ি মা ওখানে গেছে, 2 বছর ধরে ওখানেই রয়েছে। তো ওই 2 বছর ধরে যাওয়ার পর দিয়ে না ওই ওখানে তো জল জমতো, ওখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে রান্না করতাম প্রথম দিকে। কিন্তু তারপরে না ওরকম সাপ দেখতাম চোখের সামনে, পায়ের নিচ দিয়ে গলে যাচ্ছে, এরকম হচ্ছে, ভয় লাগতো, কিন্তু তাতেও কিছু হয়নি। তারপরে কি হলো, হঠাৎ করে একদিন না ওই ঘরে ঢুকলেই দেখছি কি গায়ে এই আসছি যখন, গায়ে কোথায় ব্যথা করছে, পায়ে ব্যথা করছে ঠিক আগের মতো। তারপরেই যে খুলে সেই জায়গাটা দেখতাম, তখনই দেখতাম কি গায়ে বড় বড় আঁচড় পড়ে গেছে, ঠিক একদম ওই প্রথম দিকে ওই ফাঁকা জায়গাটায় যাওয়ার পরে যখন হতো বিয়ের প্রথম গায়ে আঁচড় পড়ে যেত, মনে হতো কি ব্লেড দিয়ে আর কি কেউ সবেমাত্র চিড়ে দিয়েছে, আর সেখান থেকে টাটকা ব্লাড বেরাচ্ছে। তো এরকম হতো, আর প্রচণ্ড ব্যথা করতো। ঠিক এই ঘরেও ঢোকার পর থেকে আসলে শাশুড়ি মা থাকে না, আর ওই ঘরে সারাদিন আমার ঢোকার মানে কোনো প্রয়োজন হতো না সেরকম। ওই রান্না করার টাইমটুকু বড়মশাই তো সকালে বেরায় দেখে ভোরবেলায় রান্না করতে হয়, আগাগোড়াই আমি ভোরবেলায় রান্না করি, ভোরবেলা খাওয়া দাওয়া করে বেরাই দেখে। আর সারাদিনে সেরকম ঢুকতাম না, সে সন্ধ্যাবেলা বড়মশাই আসলে তারপর একটু চা করতে যেতাম, আর সারাদিনে ঢোকা হতো না, সারাদিন ফাঁকা পড়ে থাকতো। হ্যাঁ, পুজোটা ওখানে দিয়ে দিতাম শাশুড়ি মার ঘরে। আর আমার যেহেতু সন্তোষী মা ছিল, সন্তোষী মাকে এখানে আলাদাই আমার ঘরে
ঘরে পেতেছিলাম, কারণ সন্তোষী মাকে সব ঠাকুরের সঙ্গে রাখা যায় না। আর তারপর শাশুড়ি মা যাওয়ার পর ওরকম দেখছি ওখানে ঢুকলেই প্রথমে তো বড়মশাইকে বললাম, বড়মশাই বিশ্বাস করলো না রীতিমতো। তারপর হঠাৎ করে একদিন বড়মশাই মানে বেরিয়ে এসছে, তারপর বললো এটা একটু আনতে ভুলে গেছি, একটু নিয়ে আসো তো। আনতে মানে এসে দেখছি আবার ওরকম ব্যথা করছে আমার গায়ে। তারপরে বড়মশাইকে বললাম হঠাৎ করে, তখন পিঠে আর কি, এবার বড়মশাইকে বললাম পিঠটা দেখো তো কী হয়েছে, ব্যথা করছে কেন, এক্ষুনি হঠাৎ করে ব্যথা করছে। তো বড়মশাই দেখে পুরো একদম ওরকম চিরে ব্লাড বেরাচ্ছে আর কি। তো তারপর দিয়ে আর কি বড়মশাই বিশ্বাস করেছে, তারপর আর ঢুকি না আর কি আমি ওই ঘরে। কিন্তু আশ্চর্যকর ঘটনা কি বলো তো, সবথেকে আশ্চর্যকর ঘটনা হলো না আমার বড়মশাই ঢুকলে হয়, না আমার মেয়ে ঢুকলে, না শাশুড়ি এসে মাঝে মাঝে কিন্তু থাকে। আমি মাঝখানে আমার ব্লগেও দেখিয়েছি, এসে মাঝখানে 1 সপ্তাহ ছিল। শাশুড়ি মা আসে যখন তখন থাকে, কিন্তু তখন তারও কিন্তু কিছু হয় না। ইভেন সে থাকা অবস্থায় কিন্তু আমি ঢুকলে তখন আমারও কিন্তু কিছু হয় না। একমাত্র এই ফাঁকা ঘর যখন থাকে তখনই কিন্তু আমার ঢুকলে আমার গায়ে এরকম বড় বড় আঁচড় পড়ে যায়। তো দেখো খাট ঠাট এখন যা যা আছে আসবাবপত্র সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সেই জন্য আর কি তারপর থেকে ওই ঘরে আর কি আর ঢুকি না। এত বড় বাড়ি, ভাসুর ঠাসুর সবাই বলে গেছিলো, তারপর শাশুড়ি মাও বলে গেছিলো যে আমরা থাকবো না তো কি হয়েছে, তোমরা এই ঘরে ঘরটাকে ব্যবহার করো, বা মেয়ে পড়াশোনা করতে পারে ওখানে, যাতায়াত করতে পারে, বা আমি রান্না করলেও আমার ঘরে এতটা চাপ হতো না, হয়তো এতটা কষ্ট হতো না। রান্নাঘরে যদি রান্নাটা অন্তত করতে পারতাম, কারণ একটা ঘরে রান্না করলে কি প্রচণ্ড যে কষ্ট, সেটা যারা করেছে তারা ছাড়া হয়তো কেউ বুঝবে না। তো বন্ধুরা দেখো, আলমারির এখানটা জিনিসপত্র থাকে সব, একটা ঘর তো, এগুলো সমস্ত কিছু এখন সরিয়ে ভালো করে মুছে দিলাম। এবার জায়গা মতো সব গুছিয়ে দেবো। আর এই সব কিছু এখন যদি ঝাড় দেওয়া মোছানো দেখানো যায়, মানে দেখাতে যাই 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে। তো একেবারে মুছে নিয়ে দেখালাম, মুছে দিয়েছি ভালো করে, দেখো এবার গুছিয়ে দেবো জায়গার জিনিসগুলো। তো যাই হোক, আমার সঙ্গে এরকম ঘটনাটা ঘটছে দেখে আবার সেই জন্য আর কি আর ঢুকি না। আর ওরকম জল জমছে, সাপ টাপ ঘুরে বেড়ায়, বাড়িতে ফাঁকা বাড়ি থাকে, আমি আর মেয়ে থাকি, মেয়ে বাচ্চা মানুষ, একটা কিছু ফট করে বেকায়দা বিপদ তো হতেই পারে, তাই না? বিপদ তো আর বলে আসবে না। তখন হঠাৎ করে মানে বড়মশাইকে সামনেই কাজ করে না, যে বড়মশাইয়ের অফিস সামনেই না, যে বললেই চট করে দৌড়ে চলে আসতে পারবে, তার আসতেও 1 ঘন্টা সময় লাগবে। তো ওই জন্য এইসব নানা রকম চিন্তা ভাবনা করে, আর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলো তো কাজ করতেও খুব কষ্ট হয়, ওই জন্য এসব নানা রকম চিন্তা ভাবনা করে তারপর ঘরেই নিয়ে চলে এসেছি। যে এখন শাশুড়ি মা কবে আসবে তার কোনো ঠিক নেই, ঠিকানা নেই, কারণ বাচ্চাটা এখন ছোট, বড় হবে তারপরে আসবে হয়তো। তো যাই হোক, ওই জন্য ঘরেই নিয়ে এসেছি, কষ্ট করে করি, একটা ঘরেই রান্না, কত মানুষ তো একটা ঘরেই থাকে রান্না করে, দেখেছি অনেককেই। তো আমিও না একটু কষ্টই করলাম, সবার কপালে তো আর সুখ জোটে না বলো। আমার কপালে যতদিন ভগবান কষ্ট লিখে রেখেছে ততদিন আমাকে কষ্টটা করতেই হবে। তো সেই জন্য আমি সেই থেকে আর কি ঘরেই রান্না করি, আর এই একটা ঘরেই থাকি, ওই ঘরে আর ঢুকিও না, কিছু না। বাথরুম, উঠোন, সারাদিন ঘোরাঘুরি করছি সব জায়গায়, কোথাও কিছু হচ্ছে না, শুধুমাত্র ওই ঘরে মানে চৌকাঠটা পেরালেই আর কি প্রবলেম হয়। আর আমি আজকে একটু যখন ভিডিও করছিলাম তখনও কিন্তু চৌকাঠে ভুল করে পা রেখে ভেতরটা ওই ক্যামেরা ঢুকিয়ে একটু দেখাচ্ছিলাম, ভাসুরের ঘরটা তো অন্ধকার হয়ে রয়েছে, সব বন্ধ দেখে দেখতে পাচ্ছিলাম না, দেখে দেখাচ্ছিলাম, তখনও কিন্তু আমার আজকেও থাই থেকে পুরো একদম পায়ের নিচ পর্যন্ত আঁচড় পড়ে গেছে। সেটা তোমাদের আর দেখাতে পারলাম না। আর এটা কোনো গল্প কথা না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যার বিশ্বাস করার করবে, যে না করার করবে না। আসল সত্য যেটা সেটাই আর কি বললাম তোমাদের সঙ্গে। তো আমি আমার সমস্ত কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করে দিলাম যে এত বড় বাড়িটা কিন্তু আমাদের কম বড় না, অনেকটাই বড় বাড়ি। আর আমরা চাইলে ওই ঘরটাও ব্যবহার করতে পারতাম। ওরা তো বছরে আগে আসতো, এরকম জল টল জমে থেকে এখন আর আসে না, কারণ ওরা এসে এখন ওরা 4 জন লোক আর কি, একটা ছেলে একটা মেয়ে, ওরা 2 জন কোথায় থাকবে, ওই জন্য আমার একটা ঘরে খেতে ওদের দিতে পারবো, কোথায় থাকতে দেওয়া, ওই জন্য ওরা এখন আর বর্তমানে আসে না, মাঝে মধ্যে আসে, এমনি আসলে আর কি চলে যায়। আর আগে না পুজোর সময় ওরা এসে 1 মাস করে আর কি থাকতো,
তখন এতটা আর কি জল ঠল জমতো না। আসলে রাস্তাঘাটগুলো না তখন নিচু ছিল, জল জমতো না আমাদের বাড়িতে তখন। কিন্তু এখন কি হয়েছে, বর্তমানে রাস্তাগুলো অনেক উঁচু হয়ে গেছে, যার জন্য এটা বহু পুরনো বাড়ি তো বাড়িটা আর কি নিচের দিকে ঢুকে গেছে, তাই একটু বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জল জমে যায়। আমার ব্লগে অনেকবার দেখিয়েছি তোমাদের যে উঠোনে বাথরুমে পুরো জলে জল হয়ে যায়, মানে হাঁটুর নিচ পর্যন্ত জল, এত জল জমে আর কি। তো ওই জন্য এখন আর ওরা বর্তমানে আসে না। তো দেখা যাক ভবিষ্যতের খবর তো শুধু সন্তোষী মাই জানে। সন্তোষী মায়ের ইচ্ছা হলে তবে সব কিছু আবার হবে, নালে আমাদের হাতে তো আর কিছু নেই। তো দেখো এখন খাটটা ভালো করে যা যা ঝুলছিল ঝেড়ে ঠেড়ে আসবাবপত্রগুলো মুছে ঠুচে খাটের বিছানা ঠিছানা সমস্ত টান ঠান করে, আর তোমাদের বলেছি পিঁপড়ের জন্য প্রচণ্ড গরম, যেহেতু সবার বিছানাতেই পিঁপড়া হয় মনে হয়। তো যাই হোক, পিঁপড়ের জন্য আগের দিন পাউডার দিয়েছিলাম, আজকে কি দিয়েছি বলো তো, তুলোয় করে ভিনেগার দিয়েছি। তুলোয় করে ভিনেগার খাটের কোনায় কোনায় দিয়ে রাখলে আর পিঁপড়ে হবে না। তো আজকে সেটাই দিয়েছি, দেখাতে হয়তো ভুলে গেছি। দিয়ে তারপর এখন ধোয়া কাচা একটা চাদর পেতে নিলাম। আর ধোয়া কাচা একটা চাদর পাতলেই তো ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় দেখো। আর এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, ঘর ঠর মোছা ঠোচা বাসন মাজা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো দেখাতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে ব্লগ। আর দেখো এখন চাল এনেছিল, সেই চালটা আনার পরেই না বৃষ্টি শুরু হয়েছিল, তো আর ঢালার সময় পাইনি, খাটের ওপরে কোণার দিকে রেখে দিয়েছিলাম এতদিন, কারণ ঘরে তো জল উঠবে শিওরছিলাম, ওই ঝড় এসেছিলো, রেহান না কি ঝড় এসেছিলো সেই জন্য। আর আজকে একটুখানি ঝেলে নিচ্ছি। দেখো ওই বড় বড় দুটো গামলা আছে, একটা বালতি আর একটা ড্রাম, ওই ড্রামে রাখি। আর রেগুলারের জন্য একটা ছোট্ট স্টিলের ড্রাম আছে, সেটার মধ্যে তুলে নিই, কারণ রোজ ব্যবহারের জন্য না ছোট জিনিসই ভালো, বড় জিনিস আর কি রোজ এখান থেকে নিতেও অসুবিধা হয়। একটা ঘর তো একদম কোনায় রাখি, ঘরের একটা কোণে, ওখান থেকে রোজ বার করতে অসুবিধা হয়, তাই ওই ছোট গামলাটা করে তুলে তুলে নিই। যখন শেষ হয়ে যায় ওটা মোটামুটি 1 সপ্তাহ চলে যায়, কারণ আমাদের ঘরে খুব একটা ভাত কেউ খায় না, তো 1 সপ্তাহ মতো চলে যায়। 1 সপ্তাহ তুলে নিয়ে একবার করে ওটাই সুবিধা, আর ছোটো ছোটো জিনিস নাড়তেও সুবিধা হয়। তো এভাবেই আমি কাজ করি। তোমায় তো বলেছি যখন যার যেরকম পরিস্থিতি তাকে সেরকম পরিস্থিতির মধ্যেই মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো আমিও নিজেকে এভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছি। আর এটাই রিজন যে এত বড় বাড়ি থাকা সত্ত্বেও আমি একটা ঘরের মধ্যে সমস্ত কাজ করি, ওই ঘরে ঢুকিও না, আর ওই ঘরের কোনো ভিডিও দেখাই না। আগে না প্রথম দিকে শাশুড়ি মা যাওয়ার পর প্রত্যেক সপ্তাহে একদিন করে আমার সঙ্গে এরকম হচ্ছিল দেখে, মানে যাওয়ার পরপরই শুরু হয়ে গেছিলো এরকম ঘটনা, ওই জন্য বড়মাসে সপ্তাহে একদিন করে পরিষ্কার করতো, কিন্তু 2 দিন পরপরই বৃষ্টি উঠে এরকম নোংরা হয়ে থাকে। ছেলে মানুষ আর কত পরিষ্কার করবে, কতই বা নোংরা পরিষ্কার করা যায়। তো দেখো এখন রেডি হয়ে জল টলগুলো ভরে বিকালে যা যা কাজকর্ম আছে করে মেয়েকে কোচিনে দিয়ে চলে এসেছি। আর এই যে আমি আর বড়মশাই এখন একটু চা খাবো, সারাদিন প্রচণ্ড খাটনি হয়েছে, সারাদিনের ক্লান্তি, 1 কাপ চা না খেলে দূর হবে না। চা খেয়ে এখন বড়মশাই আবার জল খাবার খেয়ে আর কি মেয়েকে আনতে চলে যাবে। আর আমি এই যে রাতে ডিনার বানাতে বসে গেছি, বেগুন ভাজা আর গরম গরম রুটি, এই হবে আমার ডিনার, আমাদের ডিনার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর বেগুনগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেল কম টানে, তো দেখো কম তেলে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেল, কারণ আমার ঘরে সবাই বেগুন ভাজা খুব ভালো খায়, আর প্রায় প্রত্যেক দিনই বেগুন ভাজা হয়। তো এত বেগুন ভাজতে গেলে তো কিলো কিলো তেল কিনতে হবে, ওই জন্য একটু ছোটোখাটো এরকম বুদ্ধি গৃহিণীদের তো অ্যাপ্লাই করতেই হয়, যাতে সমস্ত কিছু বাঁচিয়ে চলা যায়, কাজটাও যাতে পারফেক্টভাবে হয় আর জিনিসপত্রগুলোও যাতে একটু বেঁচে যায়। আর এই যে দেখো আটাটা মেখেও সেট হতে রেখে দিয়েছিলাম চাটা যখন করেছিলাম, আর এখন রুটিগুলো করে নিচ্ছি। আর আমার এই রুটি করতে করতে ওরা চলেও আসবে, তারপরে গরম গরম ডিনারটাও আমরা সেরে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আমার মনে হয় কি বলো তো,
প্রত্যেকটা বাড়িরই কিছু না কিছু ইতিহাস বাড়ির সঙ্গেই লুকিয়ে থাকে, তাই না? সেগুলো যখন সামনে আসে তখন আমরা জানতে পারি, সামনে না এলে সব কিছুই ইতিহাস হয়ে রয়ে যায়। তো এই সমস্ত কথাগুলো বললাম, তাই হয়তো তোমরা জানতে পারলে, নালে হয়তো সবই ইতিহাস হয়ে রয়ে যেত। টাটা।